যুগ যে কাগজটি পড়ছিল তাতে কামেশ্বরী যক্ষিণীর অভিশাপের কথা লেখা ছিল না। তাই তারা ঠিক করে যক্ষিণীর অভিশাপের কথা জানার আগে তাদের জানতে হবে ভক্ষানর আসলে কে। এরপর তারা প্রত্যেকে নিজেদের বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পথে সবাই যুগকে নিয়ে রঙ্কাফুচা গ্রামের মিটিংয়ে চলে যায়, কারণ গ্রেভিয়ার্ড কোঠি কেন খোলা হয়েছে তা নিয়েই আজকের মিটিং। অপরদিকে বরচাষিনী পুলিশ স্টেশনে বসে ভিডিও কলে কথা বলছে। ফোনের অপর প্রান্তে ছিল একটি মিষ্টি বাচ্চা মেয়ে, যার অভিমান তার মা গত রাতে বাড়ি ফেরার কথা বলেও আসেনি। বরচাষিনীকে সে মা বলে ডাকে। তার সাথে বরচাষিনী বেশ কিছুক্ষণ কথা বলতে বলতে কথার ফাঁকে সে জানতে পারে তার মেয়ে সারা রাত ঘুমোয় না। কারণ জিজ্ঞেস করলে তার মেয়ে ভয়ে থরথর হয়ে কাঁপতে থাকে। কিছু বলার আগেই চার্লি চলে আসে, ফলে তাদের মেয়ের কথা আর শোনা হয় না। এদিকে চার্লি মনে মনে ভাবতে থাকে বরচাষিনী বিবাহিত নাকি? কোনোদিনও তো হাজব্যান্ডের কথা শুনলাম না, তবে হয়তো কোনো কেচ্ছা কেলেঙ্কারি আছে। এই ভাবতে ভাবতে সে চুপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। বরচাষিনী ডাকলে তার হুঁশ ফেরে এবং সে সাথে সাথে রিপোর্ট দেয় যে যেদিন রাতে মোহিতের খুন হয়েছিল ওই দিন রাতে কচু ও কায়ারও ওই রঙ্কাফুচা গ্রামেই ছিল। তাদের ফোনের লোকেশন ট্র্যাক করে সেটাই জানতে পারা যায়। সুতরাং তাদের সন্দেহ জাগলেও মোহিতের খুন কচু ও কায়ারই করেছে। কিন্তু বেশ কিছুক্ষণ রিসার্চ করার পর বরচাষিনী জানায় যে সময় মোহিতের খুন হয়েছিল তার আধ ঘন্টা পর কচু ও কায়ার পৌঁছেছিল, তাই তারা এই খুন করেনি। তাই তাদের সন্দেহ পুনরায় গেল মোহিতের স্ত্রী সুধার ওপর। বেশ কিছুক্ষণ বরচাষিনী ও চার্লি রিসার্চ করে পুনরায় সন্দেহের তালিকায় পৌঁছয় কচু ও কায়ার এবং যুগ ও অভিমন্যু। তারাই নাকি প্ল্যান করে খুন করে। যাই হোক, অপরদিকে যুগ, অভিমন্যু, কচু ও কায়ার একসাথে রঙ্কাভুজার নদী পার করছিল। সেখানে যুগ ভক্ষানরের সমস্ত কথা জানায়, যা যা কথা যামিনী যুগকে বলেছিল। তারা ভাবতে থাকে আসলে কি ছিল যক্ষিণীর অভিশাপ। তারা কথা বলতে বলতে রঙ্কাভুজা গ্রামে পৌঁছে যায়, যেখানে মিটিং চলছিল। মিটিংয়ে গ্রেভিয়ার্ড কোঠি খোলার সাথে সাথে সেখানকার আঞ্চলিক মেলা হবে কিনা তা নিয়েই মিটিং চলছিল। যুগকে দেখে দিলীপের অপমান করা কথাবার্তায় সে সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। রজনী এদিকে সুরেশ কোথায় গেছিল তার খোঁজ করতে থাকে। সুরেশ ঘুমন্ত অবস্থায় থাকলে রজনী তার ব্যাগ ঘাঁটতে থাকে। ব্যাগ থেকে একটা কাঁচের বোতল বেরিয়ে আসে, যার মধ্যে ছিল একটি নীল কচ্ছপ। আমোদিতা হঠাৎ করে ঘরে এসে ডাকলে রজনী চমকে ওঠে এবং বোতল হাত থেকে পড়ে যায়। তবে বোতলটা মাটিতে পড়ার আগেই রজনী সেটা ধরে ফেলে। আমোদিতাকে রজনী বকা দেয় এইভাবে আসার জন্য। তার সাথে এই নীল কচ্ছপের কথা বলতে গিয়ে সে জানায় বড় বড় জাদুকরেরা এই নীল কচ্ছপ তৈরি করতে পারে। এটা দিয়ে কি করে যক্ষিণীকে মারা যাবে সেটা জাদুকর ছাড়া আর কেউই বলতে পারবে না, তবে হয়তো সুরেশ জানে। এদিকে আবার যুগ আপন মনে রঙ্কাপূজা গ্রামে ঘুরতে থাকে এবং আপন মনেই যামিনীর খোঁজ করতে থাকে, কারণ এখানেই যামিনীর সাথে তার দেখা হয়ে যায়। যুগ পুনরায় যামিনীকে যক্ষিণীর অভিশাপের কথা জানতে চাইলে সে শুধু কথা ঘুরিয়ে দেয়। ভক্ষানরের কথা জিজ্ঞেস করলেও সে ওই একই কথা জানায়। ভক্ষানর দাপর যুগের অন্তে এসেছিল, তারপর আর সে কিছুই জানে না। তবে সদাইন জানতে পারে। সদাইন কাদের বলে সেটা বলতে গিয়ে সে জানায় যারা জাদুটোনা করে তারাই সদাইন। এদিকে অভিমন্যু, কায়ার, কচু গ্রেভিয়ার্ড কোঠিতে পৌঁছে যায়, কিন্তু যুগ না পৌঁছনোয় তারা চিন্তা করে যায়। ততক্ষণে যুগ বাড়ি ফিরে আসে। সবাই জিজ্ঞেস করলে সে জানায় সে যামিনীর সাথে ব্যস্ত ছিল, কিন্তু কেউ সেটা বিশ্বাস করতে চাইল না, কারণ সবাই ওই রাস্তা দিয়েই এলো, কিন্তু কেউ যুগকে কোথাও দেখতে পায়নি। তবে যুগ কথা ঘুরিয়ে মেন টপিকে কথা বলে যে ভক্ষানরের কথা জানতে পারে কেবল সদাইন। সদাইন এখানে কে কে আছে? কচু সাথে সাথে বলে যারা টোটকা করে। টোনা টোটকার কনফিউশন হলে অভিমন্যু জানায় যার দ্বারা অন্যের ক্ষতি করা হয় তাকে বলে টোনা, আর ভালো কাজে ব্যবহার করলে তাকে বলে টোটকা। কচু রাতের দিকে তার আচরণে কিছু পরিবর্তন ঘটে যায়। যখন থেকে সদাইনের কথা হয়েছে তখন থেকেই কচুর আচরণে পরিবর্তন দেখা যায়। এদিকে রাত 10টা বাজে। রাতে দিলীপকে দেখে যেন মনে হচ্ছে সে ভয়ার্ত হয়ে আছে কারোর জন্য। আসলে সে সুরেশের জন্য অপেক্ষা করছে। সময় মতো সুরেশ না এলে যক্ষিণী হয়তো তাকে স্বীকার করে ফেলবে। এই ভাবতে ভাবতে সুরেশের জন্য সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুরেশও চলে আসে।
এবার দুজনে মিলে নিজেদের কর্মে লিপ্ত হয়। তারা দুজন মিলে নীল কচ্ছপ হাতে নিয়ে রঙ্কাভুজা নদীর তীরে যেতে লাগলো। অপরদিকে হাভেলির মধ্যে আমোদিতা ও রজনী কালো বস্ত্র পরিধান করে তন্ত্র সাধনায় লিপ্ত হলো, যুগকে বশীকরণ করবে বলে। উভয়েই কালো শাড়ি, মাথা থেকে মুখ অব্দি নামানো শাড়ির আঁচল, 2 হাতে কালো গ্লাভস, পায়ে কালো মোজা এবং তার উপর তন্ত্রচিহ্ন দিয়ে আঁকা কিছু ভয়ঙ্কর চিত্র। আমোদিতা যেই তন্ত্র সাধনায় লিপ্ত হতে যাবে, ঠিক তখনই তার কানের পাশ থেকে ফিসফিস করে শব্দ ভেসে এলো, শিকারি শিকার হতে গেছে। যতবারই সে তন্ত্র সাধনায় মনোযোগ দিতে চায়, তখনই তার কানে ফিসফিস করে শব্দ ভেসে আসে, শিকারি শিকার হতে গেছে, শিকারি শিকার হতে গেছে। তারপর ভালো করে শব্দটা শোনার পর বোঝা যায় এই শব্দ আসলে বন্দনা বৌদির। রজনী সেদিকে গুরুত্ব না দিয়ে পুনরায় তন্ত্র সাধনায় মনোযোগ প্রদান করে। ঠিক সেই সময় বন্দনা বৌদি পিছন থেকে এসে রজনীর গলা চেপে ধরে। সে বলতে থাকে, তুই আমার বরকে মেরেছিস, এবার তোর বরকে মারবে। তোর বর গেছে শিকার করতে, ও এবার নিজেই শিকার হবে। এই বলে সে জোরে জোরে হাসতে থাকে। এই দেখে আমোদিতা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে দেয়। সাথে সাথে বন্দনা অজ্ঞান হয়ে যায়। এরপর সমস্ত কিছু শান্ত হলে আমোদিতা রজনীকে প্রশ্ন করে, আচ্ছা, তুমি কি বন্দনা বৌদির স্বামীকে হত্যা করেছিলে? রজনী ঘাবড়ে যায়। সে চুপ থাকলে পুনরায় আমোদিতা জোর করতে থাকে, কিন্তু রজনী চুপই থেকে যায়। কেন রজনী বন্দনার স্বামীকে হত্যা করেছিল? দিলীপ ও সুরেশ কি পারবে যক্ষিণীকে বন্দি করতে? বরচাষিনীর সাথে ওই বাচ্চার সম্পর্কটাই বা কি? জানতে হলে দেখতে থাকুন যক্ষিণী পর্ব। আর যক্ষিণী পর্ব আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।